আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। এদিকে খন্দকার মোশতাক আহমদ এই কর্ডনের বিরুদ্ধে প্রতিবাদ সভা শুরু করেছে বলে আমি খবর পেলাম। অনেক সভা সমিতি, অনেক প্রস্তাব করলাম, কোনো ফল হলো না। এই লোকগুলি দিনমজুর, 2 মাস পর্যন্ত যে শ্রম দিল তার মজুরি তাদের মিলল না। আর মহাজনদের কাছ থেকে যে টাকা ধার করে এনেছিল এই 2 মাসের খরচের জন্য, খালি হাতে ফিরে যাওয়ার পরে দেনার দায়ে ভিটা বাড়িও ছাড়তে হলো। এরকমের শত শত ঘটনা আমার জানা আছে। এদিকে ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা জেলার অনেক নৌকার ব্যবসায়ী ছিল যারা বড় নৌকায় করে ধান, চাউল ওই সমস্ত জেলা থেকে এনে বিক্রি করত। তাদের ব্যবসাও বন্ধ হলো এবং অনেক লোক নৌকায় খেটে খেত, তারাও বেকার হয়ে পড়ল। এদের মধ্যে অনেকেই আজ রিক্সা চালায়। একমাত্র গোপালগঞ্জ মহকুমার কয়েক হাজার লোক খুলনা, যশোর ও অন্যান্য জায়গায় রিক্সা চালিয়ে এবং কুলির কাজ করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করতে লাগলো। আমরা যখন ভীষণভাবে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম, সরকার হুকুম দিল ধান কাটতে যেতে আপত্তি নাই, তবে ধান আনতে পারবে না। নিকটতম সরকারি গুদামে জমা দিতে হবে এবং সেই গুদাম থেকে কর্মচারীরা একটা রসিদ দেবে। দাওয়ালরা দেশে ফিরে এসে সেই পরিমাণ ধান নিজের জেলার নিকটতম গুদাম থেকে পাবে। দাওয়ালরা ধান কাটতে না গেলে একমাত্র খুলনা জেলাই অর্ধেক জমির ধান পড়ে থাকবে। এ কথা সরকার জানত। 1948 সালের শেষে অথবা 1949 সালের প্রথম দিকে এই হুকুম সরকার দিল। দুঃখের বিষয়, ধান গুদামে নেওয়া হয়েছিল, কিন্তু অধিকাংশ দাওয়াল ফিরে এসে ধান পায় নাই। কোনো রকম পাকা রসিদ ছিল না, সাদা কাগজে লিখে দিয়েই ধান নামিয়ে রাখত। সেই রসিদ নিয়ে দেশের গুদামে গেলে গালাগালি করে তাড়িয়ে দিত, অথবা সামান্য কিছু ব্যয় করলে কিছু ধান পাওয়া যেত। এতে দাওয়ালরা সর্বশান্ত হয়ে গেল। এই সময় একটা ঘটনা ঘটে গেল খুলনায়। ফরিদপুর জেলার দাওয়ালদের প্রায় 200 নৌকা আটক করল ধান সমেত। তারা রাতের অন্ধকারে সরকারি হুকুম না মেনে আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে নৌকা ছেড়ে দিল ধান নিয়ে। 10-15 মাইল চলার পরে পুলিশ বাহিনী লঞ্চ নিয়ে তাদের ধাওয়া করে বাধা দিল। শেষ পর্যন্ত গুলি করে তাদের থামানো হলো। দাওয়ালরাও বাধা দিয়েছিল, কিন্তু পারে নাই। জোর করে নদীর পাড়ে এক মাঠের ভিতর সমস্ত ধান নামানো হয়েছিল এবং লোকদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও সরকারি গুদামে সে ধান ওঠে নাই। পরের দিন ভীষণভাবে বৃষ্টি হয়ে সে ধান ভেসে যায়। আমি খবর পেয়ে খুলনা এলাম। তখনও অনেক নৌকা আটক রয়েছে ধান সহ। এই সময় দাওয়ালদের নিয়ে সভা করে জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে শোভাযাত্রা সহকারে উপস্থিত হলাম। তিনি আমার সাথে আলাপ করলেন এবং বললেন তার কিছুই করার নাই, সরকারের হুকুম।
তবে তিনি ওয়াদা করলেন সরকারের কাছে টেলিগ্রাম করবেন সমস্ত অবস্থা জানিয়ে। আমি দাওয়ালদের নিয়ে ফিরে আসলাম। আমি নিজেও টেলিগ্রাম করলাম। দাওয়ালদের বললাম ভবিষ্যতে যেন তারা এভাবে আর ধান কাটতে না আসে, একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত। খাজা নাজিমুদ্দিন সাহেব তখন বড়লাট, কারণ জিন্নাহ মারা যাবার পরে তাকে গভর্নর জেনারেল করা হয়েছিল। এই সময় আরেকটা অত্যাচার মহামারীর মতো শুরু হয়েছিল। জিন্নাহ ফান্ড নামে সরকার একটা ফান্ড খোলে, যে যা পারে তাই দান করবে, এই হলো হুকুম। জিন্নাহ ফান্ডে টাকা দিতে কেউই আপত্তি করেছে বলে আমার জানা নাই। যাদের অর্থ আছে তারা খুশি হয়েই দান করেছে। অনেক গরিবও জিন্নাহ ফান্ডে টাকা দিয়েছে, কিন্তু কিছু সংখ্যক অফিসার সরকারকে খুশি করার জন্য জোর জুলুম করে টাকা তুলতে শুরু করেছিল। যে মহকুমা অফিসার বেশি তুলতে পারবেন তিনি ভেবেছেন তাড়াতাড়ি প্রমোশন পাবেন। আমার মহকুমায় এটা ভীষণ রূপ ধারণ করেছিল। খাজা সাহেব গোপালগঞ্জ আসবেন ঠিক হয়েছে। তখনকার মহকুমা হাকিম সভা করে এক অভ্যর্থনা কমিটি গঠন করেছেন, যেখানে ঠিক করেছে যে গোপালগঞ্জ মহকুমায় প্রায় 6 লক্ষ লোকের বাস, মাথা প্রতি 1 টাকা করে দিতে হবে, তাতে 6 লক্ষ টাকা উঠবে। আর যাদের বন্দুক আছে তাদের আলাদাভাবে দিতে হবে, ব্যবসায়ীদের তো কথাই নাই। আজ এ পর্যন্ত।